আচ্ছা, তো বলছে প্রিপেড রেন্ট লবণ নাই না? এক্সপায়ার টাকা 800। প্রিপেড রেন্ট অগ্রিম ভাড়া এক্সপায়ার নিঃশেষ হয়েছে কত টাকা? 800 টাকা। তো আমাদের আওয়ামী লীগ প্রিপেড রেন্ট কত দেওয়া আছে? প্রিপেড রেন্ট দেওয়া আছে 4000 টাকা। অগ্রিম ভাড়া দেওয়া আছে 4000 টাকা, এখান থেকে 800 টাকা অগ্রিম ভাড়া কমে গিয়েছে। বলো। না, এটা তো আপনার না গাইলে তো পড়তেও পারবেন না। কিন্তু এটা তো অগ্রিম ভাড়া আমার জন্য সম্পদ। এখান থেকে 800 টাকা যদি কমে যায় তার মানে আমাদের সম্পদ কমে যাচ্ছে। যেহেতু আমাদের সম্পদ কমে যাচ্ছে, সেহেতু সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এই যে প্রিপেড রেন্ট কমে যাচ্ছে, কি হবে? ক্রেডিট হবে। প্রিপেড রেন্ট হবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে, এটা রেন্ট এক্সপেন্স, অর্থাৎ ভাড়া খরচ। এটা আমার এখন খরচ হয়ে গেছে। অগ্রিম ভাড়া আমার এই বছরের খরচ হিসাবে দেখাতে হবে কত টাকা? 800 টাকা। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, 800 টাকা। তারপর বলছে সাপ্লাইস টোটাল অন হ্যান্ড টাকা 7000। সাপ্লাইস বর্তমানে কত আছে হাতে? অন হ্যান্ড হাতে আছে 7000 টাকা। তো আমার রেওয়া মিলে সাপ্লাইস কত দেওয়া আছে? 4000। এই সাপ্লাইসটা আমার জন্য কি? সম্পদ। এটা আমার জন্য সম্পদ, এটা সাপ্লাইস 4000 টাকা। আমি রেওয়া মিলে লিখেছি 4000 টাকা, কিন্তু আমরা যখন গণে দেখলাম দেখি যে না, এখানে 4000 না, 7000 আছে, আরো 3000 বেশি আছে। তাহলে আমার সম্পদ বেড়ে গেছে না? সম্পদ বেড়ে গেলে কি হয়? ডেবিট হয়। তাহলে এই সাপ্লাইস সাপ্লাইস হবে ডেবিট। 4000 আছে আমাদের, তাহলে আর বাড়াতে হবে কত? 7000। তো এখানে রেওয়া মিলে আছে 4000, তাহলে আর বাড়াতে হবে কত ডেবিট হিসাবে? 3000 টাকা বাড়াতে হবে। আর ক্রেডিট করব কাকে? সাপ্লাইস এক্সপেন্সকে। সাপ্লাইস এক্সপেন্সকে কি করব? ক্রেডিট করব 3000 টাকা। এখন এই সাপ্লাইস এক্সপেন্সকে আমরা কেন ক্রেডিট করলাম? সাপ্লাইস এক্সপেন্স এই কারণে ক্রেডিট হলো, এইটাকে আমরা কি করেছিলাম? এই অঙ্কের রেওয়া মিলে ওরা ভুলে খরচ বেশি দেখিয়ে ফেলেছিল। 3000 টাকা খরচ বেশি দেখিয়ে ফেলেছে। বেশি দেখিয়ে ফেলেছিল মানে কি? এই সাপ্লাইস এক্সপেন্সটাকে তারা ডেবিট করেছিল। ডেবিট করেছিল। এখন এই যে ওরা একটা ভুল করছে না, 3000 টাকা খরচ বেশি দেখিয়েছে, এটা আমরা ঠিক করার জন্য খরচটাকে কমাবো। কমালে খরচ ক্রেডিট করছি, এই জন্যই সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট 3000 টাকা। এবার 3 নম্বরটা দেখি, বলছে স্যালারি ডিউ 10,000, অর্থাৎ স্যালারি বকেয়া আছে 10,000 টাকা। তাহলে এই যে স্যালারিটা বকেয়া আছে, এটা তো আমার খরচ, তাকে আমরা খরচ, এবছরের খরচ। হুম। কিন্তু কর্মচারীকে বেতনটা এখনো দেওয়া হয় নাই, বকেয়া আছে। তাহলে জাবেদাটা কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, আর স্যালারি পেয়েবল ক্রেডিট। তারপর হচ্ছে 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা বলছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স। অর্থাৎ আমার এখানে যারা কাজ শিখবে, শিক্ষানবিশ,
তাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি। হুম, শিক্ষানবিশ ফি নিয়েছি। কত কত বছরের জন্য? 5 বছরের জন্য। তো আমার এখানে অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম কত দেওয়া আছে দেখো। অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম এটা আমার ইনকাম। হ্যাঁ, শিক্ষানবিশ ফি কত টাকা? 10,000 টাকা। তাহলে 5 বছরের জন্য হলে 1 বছরে কত হয়? 5 × 2 = 10, তাহলে 1 বছরের জন্য 2,000 টাকা করে। তাহলে এই বছরের আয় বাবদ এখানে আসার কথা ছিল কত টাকা? এই বছরের আয় বাবদ এখানে আসার কথা ছিল 2,000 টাকা। কিন্তু আমি আয় বেশি দেখিয়ে ফেলছি না, 10,000 টাকা দেখাইছি। তার মানে আয় কত বেশি দেখাইছি? 8,000 টাকা বেশি আয় দেখিয়ে ফেলছি। যখন আয় হয় তখন আয়কে আমরা কি করি? ক্রেডিট করি। এই যে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামকে আমরা ক্রেডিট করছি 10,000 টাকা দিয়ে ক্রেডিট করছি, কিন্তু ক্রেডিট হওয়ার কথা ছিল 2,000, মানে আরো 8,000 টাকা বেশি ক্রেডিট করছি। তাহলে এখন কি করতে হবে? ওইটাকে ডেবিট করে দিতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম কি করব? ডেবিট করব। কত টাকা? 8,000 টাকা। তা এই 8,000 টাকা কি আমার এখন অর্জিত হয়েছে? হয় নাই। এটা তো আগামী 4 বছরের জন্য আমি পেয়ে গেছি, অগ্রিম পেয়ে গেছি। তার মানে এটা এখন আমার জন্য অনুপার্জিত। আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, এটা আমার জন্য এখনো অনুপার্জিত, উপার্জিত হয় নাই। তার মানে এটা আমার জন্য এখনো দায়। সেজন্য অনুপার্জিত শিক্ষানবিশ প্রিমিয়াম ক্রেডিট, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট 8,000 টাকা। তারপর বলছে 5 নাম্বার, সার্ভিস রেভিনিউ রিসিভেবল, সেবায় বাবদ আমি টাকা পাবো, বাট নট ইয়েট রিসিভড, এখনো পাওয়া যায়নি। কত টাকা? 5,000 টাকা। তাহলে এটা আমার জন্য সম্পদ, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, এটা আমরা পাবো। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 5,000। আর এটা কি বাবদ পাবো? সার্ভিস রেভিনিউ, সেবা আয় বাবদ। তো সার্ভিস রেভিনিউ আয় আমার সবসময় ক্রেডিট হয়, তাহলে 5,000। 6 নম্বর বলছে ডিপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস 10%। আমার যে ফিক্সড অ্যাসেট গুলো আছে তার উপর 10% করে ডেপ্রিসিয়েশন ধরতে হবে আমার। তাহলে ফিক্সড ফিক্সড অ্যাসেটস কোনগুলা? ক্যাশ নাই, সাপ্লাইসও হবে না, প্রিপেড রেন্ট হবে না, প্রিপেড ইন্স্যুরেন্স হবে না, এখন রিসিভেবল হবে না। ফিক্সড অ্যাসেট হবে ফার্নিচার, তারপর হতে পারে অফিস ইকুইপমেন্ট, রেন্ট এক্সপেন্স, ড্রয়িংস, ইউটিলিটিস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, এগুলো হবে না। তাহলে এই দুইটা, অর্থাৎ 50 এবং 38 টোটাল যোগ করে হয় 88,000। 50 এবং 38 টোটাল যোগ করে হয় 88,000। এই 88,000 উপর টেন এই পার্সেন্ট 88,000 ডিপ্রিসিয়েশন উপর ধরতে টেন হবে। পার্সেন্ট ডিপ্রিসিয়েশন ধরতে হবে। 10% ডিপ্রিসিয়েশন ধরলে আসবে 10% 8,800। ডিপ্রিসিয়েশন ধরলে আসবে 8,800। এই ইকো করছে কেন? এই সেকেন্ড। তাহলে অবচয়ের জাবেদা দিতে হবে। অবচয়ের তাহলে জাবেদা হচ্ছে অবচয় হিসাব হচ্ছে ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয়ের টাকাটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই অঙ্কন, তোমার কারণ ইকো করছে, তুমি কি দুইটা মোবাইল থেকে এই দেখছো নাকি? অঙ্কন, তোমার কারণ ইকো করছে, তুমি কি দুইটা মোবাইল থেকে দেখছো নাকি? আচ্ছা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 8,800। এবার তাহলে দেখি 7 নম্বর বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 3,000, 3,000। তো আমার এ মিলে ইন্স্যুরেন্স হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, অর্থাৎ অগ্রিম বীমা। কত টাকা? 5,000। এই 5,000 থেকে 3,000 টাকা অগ্রিম বীমা নিঃশেষিত হয়েছে, অর্থাৎ এই বছরের জন্য বীমা খরচ হচ্ছে 3,000 টাকা। তাহলে অ্যাডজাস্টিং ইন্ডেক্স কি হবে? ইন্স্যুরেন্স
এক্সপেন্স ডেবিট 3000, আর এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা তো আমার জন্য সম্পদ, সম্পদ কমে যাচ্ছে, অগ্রিম বীমা কমে যাচ্ছে, সেজন্য প্রিপেড ইন্স্যুরেন্স কি হবে, ক্রেডিট হবে 3000 টাকা। আর আনআর্নড রেভিনিউ আর্নড ডিউরিং দ্য ইয়ার 4000 টাকা। যে অনুপার্জিত আয় দেওয়া মিলে অনুপার্জিত আয় দেওয়া আছে, দেখো 21300 টাকা। এখান থেকে 4000 টাকা আমার কি হয়েছে, এবছরের আয় হয়েছে। তাহলে এই যদি 4000 টাকা আমার আয় হয়ে যায়, তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ যেটা, ওটা তো আমার জন্য দায়। তাহলে আমার দায় কমে গেল না, দায় কমে গেল। আনআর্নড সার্ভিস রেভিনিউটা কি, মানে আমি সেবা দেওয়ার আগেই টাকাটা নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা আমার দায়। যেহেতু টাকা নিয়ে নিচ্ছে, তাকে আমার সেবা দিতে হতো, যেহেতু এখনো সেবাটা দিইনি, সেহেতু সেটা আমার আয় হয়নি, এখনো আয় হয়নি, সেটা হচ্ছে অনুপার্জিত আয়। এখন যখন আমি সেবা দিয়ে ফেললাম এই 4000 টাকার, এখন কি এটা আমার জন্য আর অনুপার্জিত আছে? অনুপার্জিত নাই, এটা আমার জন্য এখন উপার্জিত হয়ে গেছে। অর্থাৎ আগে যেটা আমার দায় ছিল, সেটা এখন আমার দায় নাই, দায় কমে গেছে। দায় কমে গেলে কি হয়, ডেবিট হয়। সেজন্য আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট 4000 টাকা, আর এটা এখন আমার জন্য আয় হয়ে গেছে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4000 টাকা। এই এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিস, অর্থাৎ আমাদের এই নাম্বার শেষ। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে এখন তোমরা বলতে পারো। ও আচ্ছা, আশা করি এখন কারো সমস্যা নাই। তাহলে আমরা বি নাম্বারে যাই। বলছে কি, গিভ দ্য ক্লোজিং এন্ট্রিস, ক্লোজিং এন্ট্রি দিতে বলছে। এখন ক্লোজিং এন্ট্রি দিব, ক্লোজিং এন্ট্রি দিতে হয় কার, হচ্ছে এই বছরের যত আয় আছে, তারপর এই বছরের যত ব্যয় আছে সেটা, তারপর কি দিতে হবে, যদি আমার নিট লাভ অথবা কি থাকে, ক্ষতি থাকে, তারপর উত্তোলন, এই চারটা আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হবে। আমরা হচ্ছে আমাদের সম্পদ, দায়, এগুলোকে পরের বছরে নিয়ে যাই, কিন্তু এবছরের আয়কে আমরা কিন্তু আগামী বছর দেখাবো না। ঠিক আছে, আমাদের এবছরই বন্ধ করে দিতে হয়। এই যে বন্ধ করে দেওয়াটাকে বলতেছে ক্লোজিং এন্ট্রিস। আচ্ছা, আমাদের এখানে যতগুলো আয় এবং ব্যয় আছে সবগুলোকে আমরা বন্ধ করে দিব। বন্ধ করার জন্য আমাদের প্রথমে, আমরা যদি ব্যয়গুলোকে বন্ধ করে দিই, তাহলে আমাদের প্রথমে ব্যয়গুলো বের করতে হবে, আমাদের এবছরের ব্যয় কোনগুলো। যেমন এখানে সমন্বয়গুলোতে আমরা একটু দেখি, যেমন বলছে প্রিপেড রেন্ট এক্সপায়ার 800 টাকা। তাহলে যে রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স গুলো আমরা দেখি আমাদের এই প্রথমে রেওয়া মিল থেকে দেখে যাই, তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো দেখবো। ক্যাশ, এটা আমার সম্পদ। সাবলাইস, সাবলাইসের সাথে আমাদের একটা উম, এটা হচ্ছে সম্পদ। প্রিপেড ব্র্যান্ড, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, এগুলো সম্পদ। এই যে রেন্ট এক্সপেন্স, এটা আমার জন্য খরচ, এটা বন্ধ করতে হবে। কত, 15,000 টাকা। এই 15,000 টাকা থেকে এখানে অ্যাডজাস্টমেন্টে আছে আবার আরো 800 টাকা। কি বলছে, এই রেন্ট এক্সপেন্স, তাহলে আমার রেন্ট এক্সপেন্স কত, রেন্ট এক্সপেন্স হচ্ছে 15,000 টাকা। আর এখানে আছে কত, প্রিপেইড রেন্ট এক্সপায়ার্ড, তাহলে এটার সাথে আরো
800 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 15,000 যোগ 800, 15,800, এটা হচ্ছে আমার রেন্ট এক্সপেন্স। তারপর আছে কি আমার ইউটিলিটি এক্সপেন্স 2,800। ইউটিলিটি ইউটিলিটি এক্সপেন্স বাবদ 2,800। তারপর আছে সাপ্লাইস এক্সপেন্স কত? 8,000। কিন্তু এখানে একটা সমন্বয় করছি না আমরা? সমন্বয়ে কি করছিলাম? সাপ্লাইস অন হ্যান্ড টাকা 7,000, কিন্তু এখানে সাপ্লাইস আছে কত? 4,000। তা আমরা কি করছিলাম, এটা সমন্বয় জাবেদাটা সাপ্লাইস ডেবিট করছিলাম 3,000, সরি, সাপ্লাইস হচ্ছে 3,000 আর সাপ্লাইস এক্সপেন্স করছিলাম ক্রেডিট 3,000। তাহলে এই যে এখানে এক্সপেন্স কমাই দিছিলাম না 3,000, তাহলে এক্সপেন্স কমাই দিলে এই যে সাপ্লাইস এক্সপেন্স আছে এই 8,000, এই 8,000 থেকে 3,000 বাদ দিতে হবে না? হুম। এই যে ক্লোজিং এন্ট্রিস গুলো করার সময় আমাদের যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিছি, অর্থাৎ সমন্বয় জাবেদাগুলো দিছি, সেগুলোর আমাদের একটু বিবেচনা করতে হবে। তার মানে এই এক্সপেন্স 8,000 ছিল, এখান থেকে এক্সপেন্স আরো 3,000 কমে গেছে। তার মানে আমার অ্যাকচুয়াল এক্সপেন্স কত? সাপ্লাইস এক্সপেন্স বাবদ 5,000 টাকা। তার মানে সাপ্লাইস এক্সপেন্স বাবদ কত আসবে এখানে? 5,000। ঠিক আছে, তারপর দেখি আর কি এক্সপেন্স আছে। স্যালারিস এক্সপেন্স এখানে কত দেওয়া আছে? 39,000 টাকা। আচ্ছা, এটার সাথে আবার এখানে আমরা একটা সমন্বয় করছিলাম না, স্যালারি ডিউ 10,000। তাহলে এই এক্সপেন্সের সাথে এই এক্সপেন্স যোগ হবে, 39 আর 10 যোগ হয়ে স্যালারি এক্সপেন্স হবে কত? 49,000। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? ডেপ্রিসিয়েশন, সার্ভিস রেভিনিউ রিসিভার বাট নট, এটা হবে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। তাহলে এখানে আছে আবার কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 8,800। এই যে আমাদের 50,000 আর 38,000 হচ্ছে 88,000। এই 88,000 উপর 10% করছিলাম, মনে আছে? এখান থেকে আমরা পাই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 8,800। তারপর আর কি এক্সপেন্স আছে? বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল 5,000, এখান থেকে আমরা এই যে 3,000 ইন্স্যুরেন্সের সমন্বয় জাবেদা কি দিছিলাম? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে না আবার এখানে? তাহলে এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত হবে? এখানে হচ্ছে আবার 3,000। ঠিক আছে, তাহলে এগুলো টোটাল যোগ করব। টোটাল যোগ করলে কত আসে? একটু দেখি। প্লাস 2,800 প্লাস হচ্ছে 5,000 প্লাস 2,000, 84,400। হম, যাই হোক, এই যে 84,400 আসে,
এই যে এটা হচ্ছে আমাদের টোটাল ব্যয়। এই ব্যয়টা আমাদের বন্ধ করে দিতে হবে, মানে এই বছরের মধ্যে শেষ করতে হবে, এটা আমরা আগামী বছর নিয়ে যেতে পারবো না এই ব্যয়টা। তাহলে এই যে টোটাল, এটা হচ্ছে এক্সপেন্স, টোটাল এক্সপেন্স। তাহলে এটার ক্লোজিং এন্ট্রিস মানে হচ্ছে সমাপনী জাবেদা। ক্লোজিং এন্ট্রিস হচ্ছে সমাপনী জাবেদা। তাহলে আমরা এই সকল ব্যয়ের জন্য একসাথে একটা কি দিব, সমাপনী জাবেদা দিব। সমাপনী জাবেদাটা হবে এরকম, এই যে এই এক্সপেন্স গুলো সাধারণত কি হয়, ডেবিট হয়। তো সমাপনী জাবেদা দেওয়ার সময় উল্টাটা করতে হবে। উল্টাটা কি করতে হবে, এইখানে এই যে রেন্ট এক্সপেন্স কে করব ক্রেডিট 15,800, তারপর ইউটিলিটি এক্সপেন্স কে করব ক্রেডিট, তারপর সাপ্লাইস এক্সপেন্স কে করব ক্রেডিট, স্যালারি এক্সপেন্স কে করব ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। যত আমার এক্সপেন্স আছে সবগুলোকে করব ক্রেডিট। আর এর বিপরীতে ডেবিট করব কাকে, ইনকাম সামারিকে করব ডেবিট। অর্থাৎ বাংলায় হচ্ছে আয় সারাংশ ডেবিট। কত টাকা, এই 84,400 টাকা। 84,400 টাকা ইনকাম সামারি ডেবিট, 84,400 টাকা। এর এই সবগুলো এক্সপেন্স ক্রেডিট আলাদা আলাদা ভাবে লিখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ক্লোজিং এন্ট্রিজ এর সময় ইনকাম সামারিকে কেন ডেবিট করি? কারণ এই যতগুলো আয় আছে সবগুলোকে আমরা কি আয় বিবরণীতে ডেবিট পাশে দেখাই। ঠিক আছে, সেজন্য আমরা এখানে ইনকাম সামারিকে ডেবিট করছি, আর যতগুলো আমার এক্সপেন্স ছিল অর্থাৎ ডেবিট ছিল সবগুলোকে উল্টা আমরা ক্রেডিট করে দিছি। অর্থাৎ সমাপনী জাবেদায় এক্সপেন্সকে ক্রেডিট দেখাতে হয়, এবং আমাদের যে ইনকাম যেটা সাধারণত ক্রেডিট সেটাকে দেখাতে হবে ডেবিট। আচ্ছা, তাহলে আমরা এক্সপেন্সের জন্য ক্লোজিং এন্ট্রিজ দিয়ে ফেললাম। এবার আমরা রেভিনিউর জন্য ক্লোজিং এন্ট্রিজ দিব। তো আমার রেভিনিউ গুলো আমরা দেখি, আমার রেভিনিউ কি কি আছে। আমার রেভিনিউ হচ্ছে সার্ভিস রেভিনিউ আছে 71,000 টাকা। তাহলে এই যে সার্ভিস রেভিনিউ 71,000 টাকা, তারপর এটার সাথে আর কি কি যোগ হবে আমাদের একটু দেখতে হবে, আর কি কি যোগ হবে। এখানে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে আসি, কারণ এখানে তার কোনো রেভিনিউ নাই। তাহলে আমার এখানে রেভিনিউ হচ্ছে প্রিপেড অ্যান্ড এক্সপায়ার্ড সাপ্লাইস টোটাল অন হ্যান্ড স্যালারি ডিউ, এটা না। অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স, এটাও না। হবে কি, আহ, হচ্ছে সার্ভিস রেভিনিউ রিসিভড বাট নট ইয়ার, এইটা 5,000 টাকা, এটা যোগ করতে হবে। 71,600 প্লাস 5,000 প্লাস আর কিছু আছে। এই যে এই যে বলতেছে আনআর্নড রেভিনিউ আর্নড, এই যে এটা আনআর্নড রেভিনিউ থেকে এখন সার্ভিস রেভিনিউ হয়ে গেছে 4,000। এই 4,000 সহ টোটাল কত, 80,600। ঠিক আছে, তাহলে আবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম 10,000। এখান থেকে সমন্বয় সমন্বয় করে আমরা এখান থেকে 10,000 থেকে 8,000 বাদ দিয়ে এই বছরে অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম বাবদ থাকে হচ্ছে 2,000 টাকা। এখান থেকে আমরা সামনে 4 বছর, 4 বছর প্রতি বছর 2,000 করে, 4 বছর 8,000 টাকা বাদ দিলাম, তাহলে এই বছর থাকে 2,000 টাকা। এটাও তো আমার আয়, কিন্তু এটা তো আমার সার্ভিস রেভিনিউ না। এই আমার সার্ভিস রেভিনিউ হচ্ছে এই টাকাগুলা। সার্ভিস রেভিনিউ হচ্ছে 80,600। ক্লোজিং এন্ট্রিসের জন্য এটাকে করতে হবে ডেবিট। এই যে অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, এটা আমার আয়, তাহলে এটাকেও করতে হবে ডেবিট। অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ডেবিট 2,000 টাকা। অর্থাৎ আমার আয় সাধারণত ক্রেডিট হয়, ক্লোজিং এন্ট্রিস এর ক্ষেত্রে আয়কে আমরা ডেবিট করে দিব, উল্টাটা করে দিব। আচ্ছা, তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট 80,600, অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম ডেবিট 2,000। আমার আর কোনো ধরনের আয় নাই। তাহলে আমরা ক্রেডিট করব কাকে, ইনকাম সামারিকে ক্রেডিট করব। কারণ আমার যত ধরনের আয় আছে সাধারণত আয় বিবরণীর ক্রেডিট পাশে বসে। তাহলে ইনকাম সামারি হবে ক্রেডিট। কত টাকা ক্রেডিট হবে, 82,600। এটা হচ্ছে আমার যত ধরনের আয় আছে আয়ের জন্য সমাপনী জাবেদা, ক্লোজিং এন্ট্রিস। আচ্ছা, এরপর আমাদের
দেখতে হবে আমাদের আয় হলো, লাভ হলো না ক্ষতি হলো। আমাদের আয় ছিল কত? 84,000। খরচ ছিল 84,400। এক্সপেন্স এক্সপেন্স হচ্ছে 84,400, আর আমাদের আয় হচ্ছে কত? 82,600। 82,600, তার মানে আমাদের কি হয়েছে? লস হয়েছে না? কত টাকা লস হয়েছে? আর হচ্ছে মানে 1,800 টাকা লস হয়েছে। 1,800 টাকা যেহেতু লস হয়েছে, এখন আমাদের এটার লাভ হোক বা লস হোক, এটারও কি করতে হবে? একটা ক্লোজিং এন্ট্রিজ দিতে হবে। তো লস হলে ক্লোজিং এন্ট্রিজটা হয়, যদি লস হয়, এটা ক্লোজিং এন্ট্রিজ হচ্ছে ক্যাপিটাল ডেবিট 1,800, আর ইনকাম সামারি ক্রেডিট 1,800। ইনকাম সামারি ক্রেডিট কেন? ইনকাম সামারি ক্রেডিট কারণ আয় বিবরণীতে আমরা সাধারণত লাভকে ডেবিট পাশে দেখাই। লাভকে ডেবিট পাশে দেখাই, ঠিক আছে? আর এখানে ক্ষতি হয়েছে, ক্ষতি কোন পাশে থাকে সাধারণত? ইনকাম সামারি ক্রেডিট পাশে। ঠিক আছে, লাভ করলে সেটা কার সাথে যোগ হয়? ক্যাপিটালের সাথে যোগ হয় না, মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। তখন কি হয়? মালিকানা সত্ত্ব বেড়ে যায়। তো মালিকানা সত্ত্ব বেড়ে গেলে, যখন লাভ হয়, যখন মালিকানা সত্ত্ব বেড়ে গেলে কি হয়? মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। হ্যাঁ। আর যখন ক্ষতি হয় তখন কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। তো ক্যাপিটালটা কি? আমার মালিকানা সত্ত্ব। এখন আমার লস হয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে গেছে। তো মালিকানা সত্ত্ব যেহেতু কমে গেছে, সেজন্য ক্যাপিটালকে ডেবিট করা হয়েছে। ক্যাপিটালকে ডেবিট করা হয়েছে। আর লসটা ইনকাম সামারি ক্রেডিট পাশে দেখানো হয়, সেজন্য ইনকাম সামারি ক্রেডিট। আচ্ছা, এরপরে যেহেতু লস হয়ে গেল, এখন আরেকটা যাবে আমাদের দিতে হবে, যেহেতু আমাদের অঙ্কে এখানে কি আছে? উত্তোলন আছে। আমি বলছিলাম চারটা জিনিসের কি দিতে হয়? সমাপনী জাবেদা দিতে হয়: আয়, ব্যয়, নিট লাভ বা লস, আর উত্তোলন। যেহেতু আমাদের অঙ্কে কি আছে? উত্তোলন আছে। উত্তোলন থাকলে দিতে হবে, উত্তোলন না থাকলে সমাপনী জাবেদা দিতে হবে না। যেহেতু উত্তোলন আছে কত টাকা? 3,000 টাকা। তো সেহেতু এই উত্তোলনের জন্য কি দিতে হবে? একটা জাবেদা দিতে হবে। উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে কি হয়? ডেবিট হয়। সেজন্য এটার সমাপনী জাবেদা হবে কি? ক্যাপিটাল ক্যাপিটাল ডেবিট, ডেবিট আর কি? ড্রয়িংস উত্তোলন ক্রেডিট। ড্রয়িংস ক্রেডিট। উত্তোলনের জন্য সমাপনী জাবেদা হচ্ছে ক্যাপিটাল ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, আর ড্রয়িংস ক্রেডিট। এই এই এতটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমাদের ক্লোজিং এন্ট্রিস এই বিটাও শেষ হয়ে গেল। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কারো প্রবলেম না থাকে তাহলে আমরা সি নাম্বারে চলে যাই। বলছে কি? পোস্ট ক্লোজিং কি ট্রায়াল ব্যালেন্স। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ আমাদের কি দিতে হবে এখানে? আমাদের এখানে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। হুম। আমরা রিভার্সিং এন্ট্রি যদি দিই, এটা জাবেদা, জাবেদা অর্থাৎ রিভার্সিং এন্ট্রিস মানে হচ্ছে বিপরীত দাখিলা, বিপরীত জাবেদা। এখন আমাদের বিপরীত জাবেদা দিতে হবে। বিপরীত জাবেদা দিতে হবে। বিপরীত জাবেদা কোনগুলো দেওয়া হয় সেটা আগে আমাদের বুঝতে হবে। বিপরীত জাবেদা কোনগুলো দেওয়া হয়? কোনো অগ্রিম এবং বকেয়া। অগ্রিম এবং বকেয়া আয় বা ব্যয়ের জন্য কি দিতে হয়? বিপরীত জাবেদা দিতে হয়। বুঝা গেছে? তাহলে এটা বিপরীত জাবেদাটা কখন দেয়? এই ক্লোজিং এন্ট্রিসটা দেওয়া হয় বছরের শেষে। বছরের শেষে অর্থাৎ হিসাবকালের শেষে। এটা হতে পারে 31 ডিসেম্বর, হিসাবকালের শেষে। আর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স এন্ট্রিস অর্থাৎ বিপরীত দাখিলাটা কখন দেওয়া হয়? বছরের শুরুতে বা হিসাবকালের শুরুতে, 1 জানুয়ারি। হিসাবকালের শুরুতে দেওয়া হয়। তাহলে
এখানে আমাদের যে বিপরীত জাবেদা দিতে হবে, আমরা কোনগুলোর বিপরীত জাবেদা দিব? অগ্রিম এবং ব্যয়, অগ্রিম এবং বকেয়া আয় বা ব্যয়ের। আমাদের এখানে অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত কি কি এন্ট্রিস আসছিল, আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে তাকাই, যেগুলোর সমন্বয় আমরা করেছি জাস্ট ওগুলাই আমাদের ওইখান থেকে অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত গুলোর বিপরীত দাখিল আমরা দিব। যেমন 1 নম্বরে এখানে দেখা যাচ্ছে কি, প্রিপেড র্যান্ট এক্সপায়ার 800, মানে 800 টাকার অগ্রিম বীমা নিঃশেষিত হয়েছিল। তো এটার আমরা সমন্বয় জাবেদা কি দিয়েছিলাম? যেহেতু প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড, মানে অগ্রিম বীমা নিঃশেষ হয়েছে 800 টাকা, মানে অগ্রিম বীমা কমে গেছে, তাহলে সেজন্য প্রিপেড রেন্টকে করেছিলাম আমরা, কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম। তাহলে আর রেন্ট এক্সপেন্স কি করেছিলাম? ডেবিট। তাহলে আমাদের কি করতে হবে? উল্টাটা করে দিতে হবে। উল্টাটা করলে কি হবে? প্রিপেড রেন্ট ক্রেডিটটাকে করতে হবে ডেবিট, আর রেন্ট এক্সপেন্স যেটা ডেবিট ছিল সেটাকে করতে হবে ক্রেডিট। ঠিক আছে, এটা শেষ। তারপর আমাদের এখানে আছে স্যালারি ডিউ। এটার হবে না, সাপ্লাইস অন টোটাল অন হ্যান্ড 7000। হ্যাঁ, এটা হবে এই, কত টাকা হবে? 7000 থেকে এখানে আমাদের ইয়ার কত ছিল? 4000। তাহলে এটার আমরা আমরা ইয়া কি করছিলাম, সমন্বয় জাবেদা কি করছিলাম? 4000 টাকা আছে, বছর শেষে দেখা গেল যে না 4000 না 7000 টাকার আছে। তাহলে আমাদের, আমরা সমন্বয় জাবেদা করছিলাম কি, সাপ্লাইস, মানে আমাদের সম্পদ বেড়ে গেছে আর কি, সাপ্লাইস ডেবিট। আর যেহেতু আমরা খরচ বেশি দেখে ফেলেছিলাম, আসলে তো আমাদের খরচ অত হয় নাই, খরচ আরো কম হয়েছে, মানে 3000 টাকা আমাদের খরচ আরো কম হয়েছে। তো সেই জন্য আমরা খরচ যেহেতু কম হয়েছে, খরচকে কমিয়ে দিয়েছিলাম, সেজন্য সাপ্লাইস এক্সপেন্সকে আমরা ক্রেডিট করেছিলাম 3000 টাকা। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিস ছিল, অ্যাডজাস্টিং এন্ট্রিস। এখন আমরা রিভার্সিং এন্ট্রিস এর মধ্যে কি করব? এই যে যেটাকে ক্রেডিট করছি সেটাকে করব ডেবিট, আর যেটাকে ডেবিট করছি সেটাকে করব ক্রেডিট, অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। অ্যাডজাস্টিং এন্ট্রিস এর উল্টাটা করব। তারপর স্যালারি ডিউ কত টাকা? 10,000 টাকা, মানে বকেয়া বেতন 10,000 টাকা। এটার আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিস কি করছিলাম? স্যালারি এক্সপেন্স ডেবিট 10, আর কি স্যালারি পেয়েবল ক্রেডিট। তাহলে এটার রিভার্সিং এন্ট্রি কি হবে? এই ক্রেডিটটা হয়ে যাবে ডেবিট, স্যালারি পেয়েবল ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিটটা হয়ে যাবে ক্রেডিট। তারপর বলছে কি, অগ্রিম অথবা বকেয়া, এই যে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম আমরা 5 বছরের জন্য পেয়ে গেছি, এটা অগ্রিম পেয়ে গেছি না, অগ্রিম আয় না? তো কত টাকা? 10,000 টাকা। তাহলে এই বছরের হচ্ছে 2,000 টাকা, আরো 8,000 টাকা আমি অগ্রিম পেয়ে গেছিলাম। যখন পেয়েছিলাম তখন জাবেদা করছিলাম কি? হুম, তখন আমরা এই যে অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম হিসাবে 10,000 টাকা দেখিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে এই যে আমার তো এখান থেকে 2 বছরের বাকি, 1 বছরের হচ্ছে 2,000 টাকা, বাকি 8,000 টাকা তো কি আমার জন্য দায় ছিল না? দায়। তখন আমরা কি করছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিস এর ক্ষেত্রে কি করছিলাম, এটা এখান থেকে 8,000 টাকা কমিয়ে দিছিলাম না অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম? তো এটা ছিল ক্রেডিট, 8,000 টাকা যখন কমিয়ে দিয়েছিলাম এটাকে ডেবিট করছিলাম না? অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট 8,000 টাকা, আর আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট, আর দায় হিসাবে 8,000 টাকাটাকে ক্রেডিট করছিলাম। তো এখন আমার বিপরীত জাবেদার ক্ষেত্রে কি করতে হবে? আনআর্নড অ্যাপ্রেন্টিস প্রিমিয়ামকে কি করব? ক্রেডিটটাকে করব ডেবিট, আর এই যে অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, এই ডেবিটটাকে করব ক্রেডিট। ঠিক আছে,
আচ্ছা, তারপর এই যে দেখো, এটা আহ, তারপর এখানে কি উম, আমার বলছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট, এটার যা বোঝা করছেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এখানে তো অগ্রিম বকেয়ার কোনো কিছু নাই। তারপর বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড কত টাকা, 3,000 টাকা। তারপর আনআর্নড রেভিনিউ ডিউরিং দ্য ইয়ার 4,000। এই দুইটা তো আমার এই বছরের, এখানে অগ্রিম বকেয়ার কোনো ইয়া নাই, ঠিক আছে। সেহেতু যেহেতু এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার্ড, এটা এই বছরের খরচ চলে গেছে। আনআর্নড রেভিনিউ আর্ন ডিউরিং দি ইয়ার 4,000 টাকা আমার এই বছরের অর্জিত হয়ে গেছে। তো এগুলোর আমার বিপরীত দাখিলা দিতে হবে না। তাহলে এইগুলাই এই পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্ক। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলতে পারে, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারো। এখানে সেম আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটার আমি কিছু অংশ জাস্ট তোমাদের বুঝিয়ে দিব। এখানে দেখো বলতেছে বাংলাদেশ ল্যান্ডস ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। অ্যানালাইসিস রিভিল দ্য ফলোইং এডিশনাল ডাটা, পরবর্তীতে এই এডিশনাল ডাটাগুলো জানা দেয়। হচ্ছে টাকা 3,700 ব্যালেন্স ইন সাপ্লাইস এক্সপেন্স রিপ্রেজেন্ট সাপ্লাইস পারচেসড ইন জানুয়ারি 1, অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স 3,700 ব্যালেন্স ইন সাপ্লাইস এক্সপেন্সের ব্যালেন্স হচ্ছে কত, 3,700, রিপ্রেজেন্টস সাপ্লাইস পারচেসড ইন জানুয়ারি 1 তারিখে, অ্যাট ডিসেম্বর 31 টাকা 1,500 অফ সাপ্লাইস আর অন হ্যান্ড, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে সাপ্লাইস খরচ বাবদ ব্যালেন্স হচ্ছে 3,700, কিন্তু 31শে ডিসেম্বর দেখা যাচ্ছে যে কি আরো 1,500 টাকা সাপ্লাইস কি আছে, হাতে আছে, আরো 1,500 টাকা সাপ্লাইস হাতে আছে। তাহলে বিষয়টা কি, আমার এক্সপেন্স বেশি দেখানো হয়েছে না, আমার এখনো সবগুলো 3,700 টাকার যে এক্সপেন্স, এই সাপ্লাইস, এখান থেকে সব পুরোটাই কিন্তু এক্সপেন্স হয় নাই, মানে আরো 1,500 টাকার সাপ্লাইস আমার হাতে আছে, মানে এখান থেকে আরো 1,500 টাকা এক্সপেন্স কম হয়েছে। মানে 3700 থেকে 1,500 টাকা বাদ যাবে, বাদ গেলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হয়। তো এই 1,500 টাকা বাদ দিতে গেলে এই 1,500 কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে সাপ্লাইস এক্সপেন্সকে কি করতে হবে, ক্রেডিট, কত টাকার ক্রেডিট, 1,500 টাকার ক্রেডিট, আমার খরচ কম হয়েছে তাই, খরচ
কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। আর এই যে এটা তো আমার মজুদ আছে, সাবলেসটা আমার মজুদ আছে বছরের শেষে, এটা সমাপনী না, সমাপনী সাবলেস না, তো এটা আমার জন্য সম্পদ, সেজন্য এটা ডেবিট। আর বলছে 2 নাম্বার, দেখো দা নোট পেয়েবল, প্রদেয় নোট ওয়াজ ইস্যুড অন February 1, ফেব্রুয়ারি 1 তারিখে প্রদেয় নোট প্রদান করা হয়েছে। ইট ইজ এ 9% 6 মান্থ নোট, অর্থাৎ এটার উপর 9% করে কি দিবে, সুদ দিতে হবে। প্রদেয় নোট কত, নোটস পেয়েবল হচ্ছে কত, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার উপর কত পার্সেন্ট সুদ, 9% সুদ। বের করলে কত আসবে, 20,000 টাকার উপর 9% সুদ বের করলে 9 × 2 = 18, 10% ধরলে 2,000, 9% হলে 1,800 টাকা আসবে। তো এই 1,800 টাকা তো 12 মাসের জন্য, তাহলে এক মাসে কত পড়ে, এক মাসে হয়তো 150 পড়বে। তাহলে এটার মেয়াদ কত মাস, 6 মাস। তাহলে 6 মাসের জন্য সুদ আসে কত, একটা হিসাব করতে হবে, ঠিক আছে। যা আসে তাই, 6 মাসের নোট, আহ, যা আসে তাই। এখন তাহলে এই যে এইটা আমার একটা কি দিতে হবে, একটা সুদ দিতে হবে না, একটা আমার একটা সুদ খরচ আছে না। এই যে এই সুদ যা আসে, মনে করো কত আসলো, 600 বা 900, ধরো সাপোজ 900 টাকা আসলো, তাইলে এটার অ্যাডজাস্টিং এন্ট্রি হবে কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল। সুদটা তো এখনো দিই নাই, যেহেতু বছরের শেষে আমরা জানতে পারলাম এই সুদটা দেওয়া হয় নাই, সেজন্য ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 900 হলে 900, যা আসে আর কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওকে, 3 নাম্বারটা দেখো, বলছে কি, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন এ 1 year পলিসি ডেটেড March 1, 2018, March 1, 2018। আমাদের অঙ্ক হচ্ছে 31শে ডিসেম্বর, তাহলে ওই বছরে কতদিন ইউজ করা হয়েছে, এই কি ইন্স্যুরেন্স এক্সপেন্সটা, কতদিনের জন্য, March 1 তারিখে ইন্স্যুরেন্স করছে 1 বছরের জন্য, অর্থাৎ March 1, 2018 থেকে কি March 31, 2019 পর্যন্ত সময়। তাহলে আরো, সরি, February 28 February 2018 পর্যন্ত। তাহলে এই বছরের 12 মাসের মধ্যে, এই বছরের মধ্যে, এই 12 মাসের মধ্যে এই বছরের হচ্ছে 10 মাস, 2018 সালে 10 মাস, কিন্তু টাকাটা তো আমি 12 মাসের জন্য দিয়ে ফেলছি। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত, 2700। এখান থেকে আমার 2 মাস হচ্ছে কি, 2 মাস হচ্ছে অগ্রিম। তাহলে 2700-কে প্রথমে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের খরচ বের হবে, হ্যাঁ, ওইটাকে আবার 2 দিয়ে গুণ করলে অগ্রিমটা পেয়ে যাব। তাহলে কত আসতে পারে, আহ, মনে করো 500। তাহলে এই যে এটা অ্যাডভান্স না, 2 মাসের জন্য অ্যাডভান্স, তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কমে যাবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 500, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 500। কারণ এই 500 তো এই বছরের খরচ না, এটা তো আগামী বছরের খরচ, সেজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স কমে গেছে। কমে গেলে এক্সপেন্স কমে গেলে ক্রেডিট হয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 500, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 500। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা 4 নম্বরে কি বলছে, সার্ভিস রেভিনিউস আর ক্রেডিটেড টু রেভিনিউ হয় রিসিপ্ট, মানে যখন রেভিনিউ পাই, টাকাটা পাই, তখন আমরা রেভিনিউ হিসেবে ক্রেডিট করে ফেলি। এক ডিসেম্বর 31 তারিখে সার্ভিস রেভিনিউ 1,300 টাকা, আর আনআর্নড মানে 1,300 টাকার এখন আমরা সেবা না দিই নাই, সেবা দিই নাই, কিন্তু আমরা সার্ভিস সেবা হিসাবে কি করে ফেলছি, ক্রেডিট করে ফেলছি। কিন্তু এটা কি সেবা হিসাবে ক্রেডিট হওয়ার কথা ছিল, ছিল না। কি হিসাবে ক্রেডিট হওয়ার কথা ছিল, আনআর্নড সার্ভিস রেভিনিউ হিসাবে, আনআর্নড সার্ভিস রেভিনিউ হিসাবে ক্রেডিট হওয়ার কথা ছিল। তাহলে যেহেতু করি নাই, সেটা এখন ক্রেডিট করলাম, আর যেটাকে করছি সেটাকে এখন কি করে দিতে হবে, ডেবিট করে দিতে হবে। সার্ভিস রেভিনিউকে কি করবো এখন, ডেবিট করে দিব 1,300 টাকা। এই হচ্ছে 5 তারিখের 5 নাম্বার হচ্ছে রেভিনিউ অফ সার্ভিস
পারফর্মড বাট আনরেকর্ডেড ডিসেম্বর 31 টোটালস টাকা 2000, অর্থাৎ আমরা সেবা দিয়েছি কিন্তু এটা লিপিবদ্ধ করা হয় নাই, অর্থাৎ টাকাটা এখনো পাই নাই। তাহলে তার কাছে টাকাটা আমরা পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা? 2000 টাকা, 2K। আর এটা কি? সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2K। তারপর বলছে ডেপ্রিসিয়েশন ইজ টাকা 2,250 পার ইয়ার। এখানে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে? কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, অর্থাৎ এটা ওই লেখা হয় নাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিস। তারপর কি বলছে? এটার একটা রিভার্সিং এন্ট্রিস এবং এটা রিভার্সিং স্টে এবং পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ আচ্ছা এটা 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 হবে, এখানে একটু ভুল লিখছে মনে হয়, এটা হবে ক্লোজিং এন্ট্রিস, এটা ক্লোজিং এন্ট্রিস হবে। অর্থাৎ আমাদের যত আয় ব্যয়, নিট লাভ বা ক্ষতি এবং কি উত্তোলন যদি থাকে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। তো আমাদের আগের অঙ্কে আমি অলরেডি দেখিয়েছি কিভাবে আমাদের সমাপনী জাবেদাগুলো দিতে হয়। তো প্রথমে আমরা যদি আমাদের খরচগুলো দেখি, এখানে আমাদের কি কি খরচ আছে। হ্যাঁ, এখানে আমাদের সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে কত? 37। সেখান থেকে আমরা 1500 বাদ দিছিলাম। তাহলে সাপ্লাইস এক্সপেন্স সমমূল্য জাবেদা কি করতে হয়? যত ধরনের এক্সপেন্স আছে সবগুলোকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে সাপ্লাইস এক্সপেন্স হবে কি? ক্রেডিট। এই 3700 টাকা থেকে কি বাদ দিতে হবে? 1500 টাকা বাদ দিলে কত আসে? 2200। ঠিক আছে। তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1900 টাকা। এটার কি কোনো সমন্বয় ছিল? ছিল না। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স করো হচ্ছে তোমার মনে করো ক্রেডিট 1900 টাকা। র্যান্ড এক্সপেন্সের কি কোনো সমন্বয় ছিল এখানে? রেভিনিউ র্যান্ড এক্সপেন্সের কোনো সমন্বয় ছিল না। তাহলে র্যান্ড এক্সপেন্স তাও ক্রেডিট কত টাকা হবে? 1500 টাকা। ইউটিলিটি এক্সপেন্সের সমন্বয় ছিল কি? ছিল না। ইউটিলিটি এক্সপেন্স তাও ক্রেডিট 1700 টাকা। তারপর আর কি কি আছে? স্যালারিস এন্ড ওয়েজেস এক্সপেন্স, স্যালারিস এন্ড ওয়েজেস এক্সপেন্সেরও কোনো সমন্বয় নাই। তাহলে স্যালারিস এক্সপেন্স দাও ক্রেডিট 30,000। তারপর আমাদের আর কি কি ছিল? নোটস পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে দেখা নাই ইন্টারেস্ট এক্সপেন্স দাও কত টাকা ছিল? কত মনে করো, যাই হোক, ইন্টারেস্ট এক্সপেন্স ও ক্রেডিট কোনো একটা অ্যামাউন্ট দিলাম, মনে করো সাপোজ কত বের করছিলাম, মনে করো 500 দিলাম, 500 ইন্টারেস্ট এক্সপেন্স 500। তারপর ইন্স্যুরেন্স, দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন 1 ইয়ার। আচ্ছা, এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত? 2700। এখান থেকে 2 মাসেরটা বাদ যাবে। তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে এক্সপেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্সও ক্রেডিট হবে। তাহলে 2700 হচ্ছে 2700 ভাগ 12 গুণন 2, 2700 ভাগ 12, 225 টাকা হচ্ছে প্রতি মাসে, গুণ 2 হচ্ছে 450 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স মনে করো দিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 450। তারপর আমার আর কি কি খরচ আছে?
সরি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 450 টাকা না, 2700 থেকে 450 বাদ দিতে হবে, যে মানে যত আসে আর কি। কত হয়? 2700 কে 1 বছরের জন্য তো 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 1 মাসের জন্য 225 টাকা করে, তাহলে 10 মাসের জন্য হচ্ছে 2250। তাহলে এখানে হবে, এখানে হবে 2250। তাহলে আমার কি আর কোনো খরচ আছে? নাই। তাহলে এই সবগুলো খরচ আমার যোগ করতে হবে। সবগুলো খরচ যোগ করে যে টাকাটা আসবে, হ্যাঁ, ওইটাকে আমরা কি করব, ডেবিট করব কি হিসাবে, ইনকাম ইনকাম সামারি হিসাবে ডেবিট করব। ঠিক আছে, ইনকাম সামারি হিসাবে মনে করো আমরা ডেবিট করে হলো কত, 30, সাপোজ মনে করো 45,000 টাকা আসে, তাহলে ইনকাম সামারি ডেবিট 45,000, আর সবগুলো খরচ মিলে ক্রেডিট 45,000। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের যত আয় আছে, আয়গুলোকে কি করব আমরা, আয় সাধারণত কি হয়, ক্রেডিট হয়। এখন আমাদের সমাপনী জাবেদায় আয়কে করতে হবে ডেবিট। আমার যে আয়গুলো আছে সেগুলোকে আমরা আগে ফাইন্ড আউট করতে হবে। আমার আয় কি কি, এখানে যেমন সেলস রেভিনিউ দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে। সেলস রেভিনিউ এবং সার্ভিস রেভিনিউ, তো সেলস রেভিনিউ 52,100, ঠিক আছে। এখন সার্ভিস রেভিনিউর সাথে কিছু সমন্বয় আছে, যেমন এই যে সার্ভিস রেভিনিউতে বলছে কি, সার্ভিস রেভিনিউ অফ 1300 টাকা আর নট আর্ন, অর্থাৎ এই সার্ভিস রেভিনিউ 6,000 থেকে 1300 টাকা বাদ যাবে, কারণ এটা তো আনআর্ন সার্ভিস রেভিনিউর ভিতরে অন্তর্ভুক্ত আছে, সেজন্য এটা বাদ যাবে। আবার বলতেছে কি, 2,000 টাকার আমি সার্ভিস দিছি কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই, তাহলে লিপিবদ্ধ করতে হলে সার্ভিস রেভিনিউর সাথে 2,000 টাকা যোগ করতে হবে। তাহলে আমার সার্ভিস রেভিনিউ কত দাঁড়াচ্ছে, সার্ভিস রেভিনিউ দাঁড়াচ্ছে 6,700 টাকা। তাহলে আমার কয় ধরনের রেভিনিউ, 2 ধরনের। এই যে সেলস রেভিনিউ, এটা ক্রেডিট ছিল, সমাপনী জাবেদার ক্ষেত্রে এটাকে ডেবিট করতে হবে 52,100 টাকা। সার্ভিস রেভিনিউ যেটা ক্রেডিট 6,700, সেটাকে আমরা সমাপনী জাবেদায় ডেবিট করতে হবে 6,700 টাকা। তাহলে এই দুইটা ডেবিট 51,100 আর 6,700 মিলে কত হয়, 58,800। এটাকে আমাদের ইনকাম সামারি হিসেবে ক্রেডিট করতে হবে। ইনকাম সামারি ক্রেডিট 58,800। এখন একটা জিনিস, আমরা খরচ বলছিলাম কত, 45,000 টাকা। এখন আমাদের আয় কত, 58,800। তাহলে আমাদের আয় হচ্ছে 58,800, খরচ হচ্ছে 45,000। তাহলে আমাদের লাভ হলো নাকি লস হলো? আমাদের আয় যদি হয় 58,800, খরচ যদি হয় 45,000, তাহলে আয় হচ্ছে, আমাদের লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে 13,800 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ এই লাভটা কার সাথে যোগ হয়, ক্যাপিটালের সাথে যোগ হয়। এই লাভ যখন হয় তখন মালিকের কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তো ক্যাপিটালের সাথে যোগ হবে, ক্যাপিটাল নাম মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখানে ক্যাপিটালটা কি হবে, ক্রেডিট হবে কত টাকা, 13,800 টাকা। আর ডেবিট কি হবে, ডেবিট ডেবিট করবো কাকে, ইনকাম সামারিকে ডেবিট করবা, কারণ নিট লাভ কার সাথে, নিট লাভটা কোথায় থাকে, ইনকাম সামারির ডেবিট পাশে থাকে, সেজন্য ইনকাম সামারি হবে ডেবিট। এই, আর এখানে উত্তোলন কি আছে, উত্তোলন নাই, সেজন্য উত্তোলনের জন্য কোনো সমাপনী জাবেদা দিতে হবে না। তারপর হচ্ছে কি, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। এখন পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমরা কোনগুলোকে আমরা বিপরীত জাবেদা দিব, কোন কোন এন্ট্রির জন্য, আমাদের অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। তো আমাদের এখানে দেখতে হবে অগ্রিম আয় এবং বকেয়া আয়, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয় কোনগুলো আছে। যেমন
এক নম্বরে বলতেছে কি 3,700 ব্যালেন্স ইন সাপ্লাইস এক্সপেন্স রিপ্রেজেন্ট সাপ্লাইস পারচেসড অন জানুয়ারি 1 at December 31st 1,500 সাপ্লাইস আর অন হ্যান্ড। এটা যখন আমরা সমন্বয় জাবেদা করছিলাম তখন জাবেদাকে দিছিলাম, যখন সমন্বয় জাবেদা করছি তখন সাপ্লাইস কে করছিলাম ডেবিট, আর সাপ্লাইস এক্সপেন্স কে করছিলাম ক্রেডিট। কেন করছিলাম? এটা আমার তো অগ্রিম ব্যয়, এটা তো আমার এই বছরের ব্যয় না, এটা আমার এই বছরের ব্যয় না, সেজন্য এটাকে আমরা ক্রেডিট করছিলাম। তাহলে আমরা কি বলছি? অগ্রিম আয় অগ্রিম ব্যয়, বকেয়া আয় বকেয়া ব্যয় থাকলে সেগুলো কি করতে হবে? বিপরীত জাবেদা দিতে হবে। বিপরীত জাবেদা দিতে হলে তাহলে এটা যেহেতু আমার অগ্রিম খরচ ছিল, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? এখন বিপরীত জাবেদা দিতে হবে। বিপরীত জাবেদা হলে এখানে যেটা আছে তার উল্টা, এখানে ক্রেডিট আছে এখানে ডেবিট করে দিতে হবে, আর এখানে কি আছে? ডেবিট আছে এখানে ক্রেডিট করে দিতে হবে। জাস্ট এতটুকুই, আমাদের জাস্ট কোনটার বিপরীত জাবেদা হবে সেটা বের করতে হবে। তারপর বলছে ইন্টারেস্ট পেয়েবল, এটা আমার জন্য বকেয়া কি খরচ। আমাদের সুদটা প্রদেয় আছে, আমরা সুদটা এখনো দিই নাই, তাহলে এটার জন্য সমন্বয় জাবেদা করছিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে বিপরীত জাবেদায় করবো জাস্ট উল্টা, ক্রেডিটটাকে ডেবিট করব আর ডেবিটটাকে ক্রেডিট করে দিব। এই তারপর এই যে ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 2 মাসের অগ্রিম আছে না? হ্যাঁ, এই 2 মাসের অগ্রিম আছে। 2 মাসের অগ্রিম কি আছে? বীমা আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এটা তো 10 মাসের জন্য, এই বছরে কয় মাস থাকে? এই বছরে 10 মাস থাকে, কিন্তু আমি 12 মাসের টাকা দিয়ে ফেলছি, তাহলে আর 2 মাস হচ্ছে আগামী বছরের, তাহলে আমার জন্য এটা অগ্রিম খরচ ছিল। এটার আমরা তাহলে কি, যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ করছিলাম জাবেদা দিছিলাম যে কি জাবেদা 2 মাসের যখন অগ্রিম, আমি তো এটাকে কি করছিলাম? এক্সপেন্সে দেখা ফেলছিলাম পুরোটাই, এক্সপেন্স হিসেবে দেখা ফেলছিলাম 2700 টাকা। তখন আমি কি করছি? যখন অ্যাডজাস্টিং এন্ট্রিজ করছি তখন আমি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স কমিয়ে দিছিলাম, ক্রেডিট করছিলাম, আর প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা হিসাবে ডেবিট করছিলাম। কত টাকা? মনে হয় 500 টাকা। তো এখন বিপরীত জাবেদার ক্ষেত্রে এই ডেবিটটাকে ক্রেডিট করতে হবে, ক্রেডিটকে ডেবিট করতে হবে। তারপর আর কি আছে? আচ্ছা, 4 নম্বরে দেখো সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে 1300 টাকা আমার আগামী বছরের আয়, অনুপার্জিত আয়, কিন্তু আমি এই বছরে আয়ের মধ্যে দেখা ফেলছি, তাহলে এটা আমার অগ্রিম আয় না? তাহলে সেটাকে কি করতে হবে? এখন বিপরীত জাবেদা দিতে হবে। তো আমি যখন এটার সমন্বয় জাবেদা করছিলাম কি, যেহেতু আয়ের মধ্যে দেখা ফেলছে আয় এখন আমার কমাতে হবে, সেজন্য আমি সার্ভিস রেভিনিউকে কি করছিলাম? তখন ডেবিট করছিলাম, আর যেহেতু এটা আমার জন্য দায়, সেজন্য আনআর্ন সার্ভিস রেভিনিউকে তখন ক্রেডিট করছিলাম। বিপরীত জাবেদার ক্ষেত্রে উল্টাটা করতে হবে, তখন সেটা হয়ে যাবে, ক্রেডিটটা হয়ে যাবে কি ডেবিট, আর ডেবিট হয়ে যাবে ক্রেডিট। এই তারা বলছে রেভিনিউ অফ সার্ভিস পারফর্মড বাট আনরেকর্ডেড, টোটাল টাকা 2,000। তাহলে এইটা কি? এটা জাবেদা কি করছিলাম? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এটা তো আমার জন্য সম্পদ, ঠিক আছে? তাহলে এটা আমার বকেয়া আয়ও না ব্যয়ও না, তাহলে এটা হবে না, এটা আসবে না, যেহেতু এটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য সম্পদ। আচ্ছা, আর ডেপ্রিসিয়েশন ইজ 2,250 পার ইয়ার, তাহলে এটা যাওয়া দেখেছেন ডেপ্রিসিয়েশন ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হচ্ছে নর্মাল খরচ, এই বছরের খরচ, তাহলে এটারও কি হবে না? বিপরীত জাবেদা হবে না। তাহলে এই আমাদের অঙ্ক শেষ। এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা বলো? আচ্ছা, যদি না থাকে তাহলে আমাদের চতুর্থ অধ্যায়ের এই এখান পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। সামনের দিন আমরা ওয়ার্কশিট করব। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ, আমি ক্লাস অফ করে দিচ্ছি।